বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এবার রাজশাহীতে ঘোষণা ছাড়াই বন্ধ বাস চলাচল। বিএনপির কর্মসূচি বানচাল করাই উদ্দেশ্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খেতাব বাতিলের সিদ্ধান্ত, মন্তব্য ফখরুলের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বাংলাদেশে কিছু হলেই বিদেশি দূতাবাসগুলোর উদ্বেগ প্রকাশ করা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় আল জাজিরার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো প্রশ্ন না তোলার সমালোচনা করেন তিনি। আমাদের দেশ একটা তাজ্জুবের দেশ। একজন মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। আপনারা মিডিয়া ওটার একেবারে দেন, ও লোকে সে এখানে মাতব্বরি করবে কেন? ইউ শুড স্টপ গিভিং পাবলিসিটি টু দিস সর্ট অফ নুইসেন্স। খুলনার পর এবার পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে 2 দফায় 8টি জেলায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়ায় মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানান পরিবহন নেতারা। এদিকে বিএনপি নেতারা বলছেন আগামীকাল দলটির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এই ধর্মঘট। রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাস, অপেক্ষায় যাত্রীরা। হঠাৎ বাস বন্ধের ঘোষণা, জানতেন না কাউন্টার ম্যানেজাররাও। তাতে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। চাঁপাই যাবো, তার জন্য আমরা গাড়ি পাচ্ছি না, এখন অটোতে যাওয়া লাগছে বাধ্যমূলক। ভাড়াও বেশি লাগছে এবং সময়ও বেশি। আমাদের এখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি। বাস স্ট্যান্ড বন্ধ, তার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে অটোতে যাওয়া লাগতেছে। সমস্যা তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। এভাবে যাওয়া আমরা হচ্ছে যে এখনো যেতে পারছি না, ব্যাগে অটোতে বসতে সমস্যা হচ্ছে। ঢাকা সহ দূরের গন্তব্যে ছেড়ে যায় 2-1টি গাড়ি। তবে দুপুরে দ্বিতীয় দফায় বন্ধ করা হয় 8 জেলার বাস চলাচল। তাতে যাত্রীদের দুর্ভোগ ওঠে চরমে। টিকিট খুঁজছি, টিকিট পাচ্ছি না ঢাকা যাওয়ার জন্য। দুর্ভোগে মানে সমস্যা বলতেছে গাড়ি নাই, টিকিট পাওয়া যাচ্ছে না। ওরা সবাই বলছে যে গাড়ি অনিশ্চিত, কখন যাবে, কখন ছাড়বে, টিকিট দেওয়া যাবে কি যাবে না, সবকিছু অনিশ্চিতের মধ্যে আছে। এদিকে বিএনপি নেতারা বলছেন বাস বন্ধ করা সহ নানাভাবে সমাবেশ বন্ধ করার চক্রান্ত চলছে। আগামী কালকে রাজশাহীর সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে 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 ইনশাআল্লাহ, যতই বাধা দেওয়া হোক না কেন। আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করা হলেও আমাদের লোকরা ইনশাআল্লাহ কালকের সমাবেশে উপস্থিত হবে। তবে বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিক নেতার ওপর হামলার পাশাপাশি নিরাপত্তার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের কর্মসূচি কিন্তু এটা আগে থেকে দেওয়া আছে, তারপরে এখন জিনিসটা আসছে এটাই। তারপরে আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য, আমার গাড়ির নিরাপত্তার জন্য, মালিকের নিরাপত্তার জন্য এই গাড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে। বগুড়ায় মালিক শ্রমিক নেতার ওপর হামলাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পরিবহন নেতারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আলাপ আলোচনা কিংবা সভা সমাবেশ করে নয়, যুদ্ধ করে সরকার হটানোর ডাক দিলেন বিএনপি নেতারা। রাজধানীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে সোমবার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি ঘোষিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দেন বিদেশি দূতাবাসের কয়েকজন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের চলমান কর্মসূচির সমালোচনা করে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বলেন, আলাপ আলোচনা করে দাবি আদায় করা যাবে না। আলোচনা অনেক করেছি, রাবিশ অ্যাকশনের কথা বলেন। কারণ আমি সৈনিক, আমি সোলজার, আই নো হাউ টু ফাইট। এই সরকারের এগেইনস্টে ফাইট ছাড়া কোনো বিকল্প নাই। এখানে এই সরকারের এগেইনস্টে একমাত্র অস্ত্র, ওরা যেমন কুকুর, আমার তা কুকুর। যুদ্ধের জন্য প্রস্তুতির বিকল্প নেই মন্তব্য করে দলের স্থায়ী কমিটির নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যেই যুদ্ধ ছাড়া ভাষণে দেশ স্বাধীন হয় নাই, গণতন্ত্র ভাষণে উদ্ধার হবে না। তাই ভাষণ পূর্ব আমরা সমাপ্ত করি, যুদ্ধের জন্য প্রস্তুত হই। বাঘ বুড়ো হয়ে যেতে পারে, বাঘের থাবা কিন্তু বুড়ো হয় না। আমরা বুড়ো হয়ে গেছি হয়তো,
খাবার এখন পর্যন্ত পুরো হয় নাই, প্রয়োজনে ইনশাল্লাহ কাজে লাগাবো। অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। বর্তমানে অনির্বাচিত কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার এই চক্রান্ত করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, বিএনপি কর্মীদের হামলার পরও পুলিশ যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হন তিনি। বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি। তারা পুলিশকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে, কিছু বলতে গেলে পুলিশের উপর তারা হামলে পড়বে। বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আপনারা ঐক্যবদ্ধ হন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এদিকে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা কখনোই সহ্য করা হবে না। ছাত্রদল কর্মীদের হামলার পরও পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবের সামনে একজন পুলিশকে একা পেয়ে কিভাবে পিটানো শুরু করেছে, তারপরে চরম ধৈর্যের সঙ্গে তারা সম্পূর্ণ সব পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। পুলিশের উপরে যে অর্পিত দায়িত্বটি তারা পালন করে যাচ্ছে বলেই আজকে নিরাপত্তার চাহিদাটা পূরণ করতে সক্ষম হয়েছে। যে কোনো ষড়যন্ত্র রুখতে জনগণ ও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। প্রধান অনুষ্ঠানের সম্মানিত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এর মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় 93 ভাগ। নদী শাসনের কাজও বাকি 60 ভাগের কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক্ট, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। জনপদের সময় আরও থাকছে, নির্মাণ কাজের ত্রুটিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সুনামগঞ্জে নির্মাণাধীন কুন্দানালা ব্রিজ। বিকট শব্দে ধসে পড়ে সবগুলো গার্ডার। সুনামগঞ্জে নির্মাণাধীন কুন্দানালা সেতুর একটি গার্ডার লাগানোর সময় সেতুর 2 পাশের আরও 4টি গার্ডার ধসে পড়েছে।
নির্মাণ কাজে অনিয়মের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। রোববার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাতগাঁও গ্রামের পাশে কুন্দানালা খালের নির্মাণাধীন সেতুতে গার্ডার লাগানোর সময় একটি গার্ডার ধসে যায়। পরে সেতুতে থাকা সবগুলো গার্ডার বিকট শব্দ করে খালে দেবে যায়। স্থানীয়দের অভিযোগ কাজের নিম্নমানের কারণে এমনটা হয়েছে। একটা বিকট শব্দ হয়, শব্দ শুনে আমরা এলাকার মানুষ আতঙ্কে ছিলাম। পরে দেখি আইসা যে ওই কুন্দানালা ব্রিজটা ভেঙে পড়ে গেছে। খাস দুর্বল করছে মনে হয়, খাস দুর্বল করা কিন্তু গেছে, ভেঙে গেছে। এই কোম্পানির মাধ্যমে প্রায় 6টা ব্রিজ হচ্ছে। 2টি প্যাকেজে পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্পে মোট 110 কোটি টাকা ব্যয়ে 7টি ব্রিজের নির্মাণ কাজ পায় বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড। তাদের দাবি, হাইড্রোলিক জ্যাকেট তার ফেটে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। কাজে কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন তারা। কাজের গুণগত মানের ব্যাপারে আমরা খুবই সচেতন। সড়ক ও জনপথ থেকে রেগুলার তদারকি করা হয়, এমনকি বুয়েট থেকেও ম্যাটেরিয়ালস টেস্ট করে এখানে ইউজ করা হয়। এখানে গাফিলতিতে কোনো সুযোগ নাই। এই ঘটনায় সরকারের কোনো ক্ষতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এটি পুনর্নির্মাণ করবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদার আবার পুনরায় নির্মাণ করে দেবে, কারণ এই কাজের এখনো কোনো বিল দেওয়া হয়নি। কাজ পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পরে এটার বিল পরিশোধ করা হবে। এতে সরকারের কোনো আর্থিকভাবে ক্ষয়ক্ষতি যেটা হয় ঠিকাদার কোম্পানি সেটা আবার পুনরায় নির্মাণ করবে। এই ঘটনায় 60 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সময় সংবাদ, সুনামগঞ্জ। করোনার মধ্যেই পোশাক রপ্তানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। ইউরোপীয় ইউনিয়নের বাজার দখলে রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ে পোশাক খাতের রপ্তানি আয়ে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যায় ভিয়েতনাম। 2019 সালের মে থেকে 2020 জুন পর্যন্ত পোশাক রপ্তানিতে $2.5 বিলিয়ন এগিয়ে ছিল ভিয়েতনাম। এদিকে জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC বলছে, 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $1.5 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়েছে সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে। আগামীতে যদি টিকে থাকতে হয় আরো কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন, 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা FTA সই করেছে, যেটা আমরা করতে পারিনি। পরিসংখ্যান বলছে, ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 বিলিয়ন, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন GSP সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরো তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 108 কক্ষের মাটির দোতলা বাড়ি। সময়ের সাথে মাটির বাড়ির প্রচলন হারিয়ে গেলেও নওগাঁয় সগৌরবে দাঁড়িয়ে আছে বিশাল এই বাড়িটি। 33 বছর আগে 3 একর জমির উপর নির্মিত এই বাড়িটি দেশের বৃহত্তম একক মাটির বাড়ি বলে জানা গেছে। মাটির বাড়িকে বলা হয় গ্রামের এসি ঘর। শীতকালে গরম আর গরমকালে শীতল পরশ পেতে মাটির বাড়ির জুড়ি নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে মাটির বাড়ি কমে আসছে, কিন্তু নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামে 108 কক্ষের দ্বিতল বাড়িটি এ অঞ্চলের মানুষের কাছে এক ভিন্ন আকর্ষণ তৈরি করেছে। বাঁশ, কাঠ, তালগাছের তীর আর টিনের ছাউনিতে তৈরি অসাধারণ নির্মাণশৈলীর বাড়িটি 3 বিঘা জমির উপর নির্মাণ করেন শমশের তাহের ও তাদের বোন মাজেদা। আমাদের এই বাড়ি 2 তলা বিশিষ্ট, 108টা রুম আছে। এটা বানাইছে শখ করে। আমার আব্বা বড় আব্বা ছিল, খুবই শখের লোক ছিল। বাবা মা করে গেছে, এটা আমাদের গর্ব। মাই দেখতে আসে, এটা আমাদের আনন্দ। 100 শ্রমিক টানা 3 মাস ধরে কাজ করে বিশাল এই বাড়িটি নির্মাণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এত বড় বাড়ি যে মাটির হতে পারে, এই জন্য আসলে আমাদের এখানে আসা। বাড়িতে অনেক ঐতিহ্যশালী অনেক জিনিস দেখার মতো আছে। এখানে অনেকেই যেহেতু আসে দূর দূরান্ত থেকে, তাই তারা রাস্তাতে আসতে পারে, ক্লান্ত হয়ে পড়ে, সেই জন্য বসার এখানে ব্যবস্থা করার দরকার। এই অবস্থায় দেশের বৃহত্তম এই মাটির বাড়িটিকে পর্যটন বান্ধবের সুযোগ নিশ্চিত করার দাবি বিশিষ্টজনদের। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বাড়িটি সংরক্ষণের জন্য বেসরকারি পাশাপাশি সরকারিভাবে এগিয়ে আসা উচিত। চেষ্টা করছি যে একটা মিনি পর্যটনের মতো
ওখানে সরকারি পৃষ্ঠপোষকতায় কিছুটা করার জন্য ফসল রাখার জন্য বাড়ির একপাশে 1 বিঘা জমিতে উঠান আর 2 একর জমির উপর একটি পুকুর খনন করা হয়েছে। প্রয়াত শমশের তাহেরের 8টি পরিবারের 33 জন সদস্য বর্তমানে এই বাড়িতে বসবাস করেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। এবার রাজশাহীতে ঘোষণা ছাড়াই বন্ধ বাস চলাচল, বিএনপির কর্মসূচি বানচাল করাই উদ্দেশ্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খেতাব বাতিলের সিদ্ধান্ত, মন্তব্য ফখরুলের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।